নেটফ্লিক্সের সেই রহস্যময় শহর হকিংস, যেখানে বন্ধুত্ব লড়াই করে দানবের বিরুদ্ধে, আর একটা ভুল সিদ্ধান্ত বদলে দেয় পুরো বাস্তবতার নিয়ম। 4টি সিজন পেরিয়ে আমরা দেখেছি ভয়, অদ্ভুত শক্তি আর এমন কিছু মুহূর্ত যা এখন আমাদের ঘুম কেড়ে নেয়। আর এবার শুরু হতে চলেছে সেই গল্পেরই শেষ চ্যাপ্টার, স্ট্রেঞ্জার থিংস সিজন 5। আর আমিও হাজির হয়েছি সেটারই এক্সপ্লেন নিয়ে। তো চলুন আর ইন্ট্রোতে বেশি টাইম না কাটিয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমাদের 1983 সালের একটা পুরনো দৃশ্য দেখানো হয়। সেই সময় উইলকে একটা মনস্টার ধরে নিয়ে গিয়েছিল। উইল তখন আপসাইড ডাউনে আটকে যায় আর সেখান থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মনস্টার উইলকে ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায় ভেকনার কাছে। আর আমরা জানতে পারি এই মনস্টারগুলো আসলে ভেকনার হয়েই কাজ করে। ভেকনা সেখানে উইলকে বলে, আমি তোকে পুরোপুরি মুক্ত করে দেবো, আমি সব সময় তোকে সঙ্গে নিয়ে থাকবো, তোকে কখনো একা বোধ করতে দেবো না। আর তারপর সে উইলের মুখের ভেতরে কিছু ঢুকিয়ে দেয় যাতে উইল সব সময় ভেকনার কন্ট্রোলের মধ্যে থাকে আর তাকে কখনো ভুলে যেতে না পারে। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি মাইকের বাড়ি, সেখানে ন্যান্সি, জনাথন ও বাকিরা সবাই আছে। একবারের জন্য হলেও হকিং শহরটা আবার যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। শহরের যেখানে যেখানে ভূমিকম্পের ফলে ফাটল ধরেছিল সেই সব ফাটল কংক্রিট দিয়ে ভরে দেওয়া হয়েছে। আর চারপাশে মিলিটারি টহল দিচ্ছে। যে চার্চের কাছ থেকে গেট খুলে গিয়েছিল আর যেখান দিয়ে ভেকনা ঢুকেছিল সেই জায়গাটা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেখানে এখনো ভারী মিলিটারির পাহারা চলছে। এদিকে রবিন নিজের FM রেডিও শো চালাচ্ছে আর স্টিভ তাকে সাহায্য করছে। আমরা এটাও জানতে পারি রবিন গোপনে ভিকি নামের একটা মেয়েকে ভালোবাসে। এদিকে যেখান থেকে রবিন তার রেডিও চালাচ্ছিল সেখানে হালকা একটা টেকনিক্যাল সমস্যা হয়, তাই স্টিভ সরাসরি ডাস্টিনকে ফোন করে বলে তোর সাহায্য দরকার। ডাস্টিন মজা করে বলে, এখন আমি আর তোমাদের সাহায্য করব না, তোমরা বড় হয়ে গেছো। ডাস্টিন তখন স্কুলে তাকে অ্যান্ডি নামের এক ছেলে আর তার বন্ধুরা মিলে বিরক্ত করতে থাকে। কিন্তু এখন আর ডাস্টিন আগের মতো ভীতু নয়, কারণ তার পাশে আছে তার পুরো গ্যাং, মাইক, লুকাস, উইল আর অন্যরা। সবাই এসে ডাস্টিনকে সাপোর্ট করে এবং তাকে বলে, তুই এমন ঝামেলায় জড়াস না, আমরা কিন্তু সব সময় তোর জন্য দৌড়ে আসতে পারবো না। আগের সিজনে আমরা জানতে পেরেছিলাম যে এরা সবাই ভেকনাকে ভালোই মজা দেখিয়েছিল, তবে ভেকনা এখনো আপসাইড ডাউনে বেঁচে আছে, সে পুরোপুরি শেষ হয়নি। এরপর দেখা যায় 11কে, সে একটা জায়গায় নিজের শক্তির অনুশীলন করছে। তার কাছে আছে জিম হপার আর জয়েস। কিন্তু তখন কিছু মিলিটারি অফিসার সেখানে আসে যারা 11কে ধরতে চায়, কারণ তাদের ধারণা হকিং শহরে যে বিপর্যয় নেমে এসেছিল তার পেছনে 11এরই হাত আছে। তাই তারা 11কে ধরার পেছনে লেগে যায়। কিন্তু 11 হপারের সঙ্গে নিরাপদে লুকিয়ে থাকে, কারণ একবার যদি মিলিটারিরা 11কে দেখে ফেলে তারা ওকে কখনো ছাড়বে না। সেই জন্য জিম হপার সব দিক থেকে তাকে প্রোটেক্ট করছে। এদিকে আমরা ন্যান্সি, স্টিভ, জনাথন আর রবিনকে দেখি তারা সেই রেডিও সমস্যাটা ঠিক করছে। আর এটা ঠিক করতে ওদের একটা টাওয়ারে উঠে কিছু তার জোড়া লাগাতে হবে। তাই জনাথন আর স্টিভের মধ্যে এক ধরনের প্রতিযোগিতায় শুরু হয়ে যায়, কারণ দুজনেই ন্যান্সিকে পছন্দ করে। আর ন্যান্সির সামনে ওরা একে অপরকে খুঁজিয়েও কথা বলে। ন্যান্সিকে ইমপ্রেস করার জন্য দুজনে টাওয়ারের চূড়ায় উঠে পড়ে এবং তারগুলো জোড়া লাগাতে শুরু করে। এদিকে ততক্ষণে মারি একটা ট্রাক নিয়ে ওদের কাছে পৌঁছে যায়। ট্রাকে প্রচুর জিনিসপত্র ছিল। রাতের মিশনে ভেকনাকে ধরার জন্য যা যা লাগবে সব সে নিয়ে এসেছে, কারণ আজ রাতে তার আপসাইড ডাউনে থাকা ভেকনাকে ধরার প্রস্তুতি নিচ্ছে। ডাস্টিনও স্কুলে নিজের পোষা সাপের কাছে যায়, আসলে সে সাপটা নিয়ে একটা প্ল্যান করেছে। এদিকে রবিনের রেডিও এখন পুরোপুরি ঠিক হয়ে যায়, সে আবার FM চালু করে। শো শেষ হওয়ার পর রবিন, ন্যান্সি, স্টিভ, জনাথন আর মারি সবাই মিলে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় যায়। সেখানে বসে প্ল্যান করে কিভাবে আজ রাতের মধ্যে তারা সেই ভেকনাকে খুঁজে বের করবে। একই সময় বাচ্চাদের দল মাইক, উইল, ডাস্টিন, লুকাস তারাও নিজেদের আলাদা প্ল্যান করেছে, কারণ শেষ পর্যন্ত ভেকনাকে শেষ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতেই হবে। আসলে তাদের প্ল্যান একটাই, ওরা জিম হপারকে আপসাইড ডাউনে পাঠাবে। জিম যখন আপসাইড ডাউনের ভেতর দিয়ে যাবে ঠিক তখন তার ওপরে নর্মাল দুনিয়ায় স্টিভ আর অন্যরা গাড়ি চালিয়ে তার মুভমেন্টের ওপর নজর রাখবে আর ওয়াকিটকির মাধ্যমে হপারের সঙ্গে যোগাযোগ রাখবে। আর ভেকনাকে খুঁজে সেখানে গিয়ে সবাই মিলে তার উপর আক্রমণ করবে। উইল তার বন্ধুদের সঙ্গে থাকার সময় হঠাৎ নিজের গলায় কেমন যেন একটা শিরশিরে অনুভূতি অনুভব করে। সে হালকা মাথা ঘোরা অনুভব করে, ছোট বাচ্চাদের হাসির শব্দ শুনতে পায়, যদিও কেউ সেখানে ছিল না। এখানে বাকিরা তাকে সামলে নেয়। তারা বুঝতে পারে উইলের সাথে ভেকনার সে অদ্ভুত কানেকশন
কানেকশন এখনো আছে। এদিকে আমরা মাইকের ছোট বোন হলিকে দেখি, সে দোলনায় দুলছিল। তখন সেখানে ড্রেক নামের একটি মোটা দুষ্টু ছেলে এসে তাকে ইচ্ছে করেই খুব জোরে দৌড়াতে লাগে। হলি ভয় পেয়ে যায়। এরপর সে সেখান থেকে পাশে চলে যায় এবং সেখানে দাঁড়িয়ে সে কারোর সঙ্গে কথা বলতে লাগে। তার এক শিক্ষক দূর থেকে দৃশ্যটা দেখে ফেলে। সে দেখে হলি যেন কোনো অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলছে, আর সে মাইকের মা ক্যারেনকে ডেকে ঘটনাটা বলে। এদিকে তখনই স্কুলে মাইক এসে পৌঁছেছে। সে আসলে তার বোনের জন্য অপেক্ষা করছিল। মাইক হলির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে একা বসে কি করছো? এই সময় মাইক জানতে পারে তার মা স্কুলে এসেছে। হলি মাইককে বলে সে একজন অদৃশ্য মানুষকে দেখেছে যার নাম ওয়াটসিট, আর সেই অদৃশ্য মানুষ তাকে বলেছে যে মনস্টার আসবে আর তোমাকে খেয়ে ফেলবে, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো। মাইক তার বোনের এইসব কথাকে পাত্তা দেয় না আর ভাবে ছোট বাচ্চারা এরকম কল্পনা তো করেই। সে হলিকে একটা ছোট্ট খেলনা দেয় আর বলে, যখনই তুমি ভয় পাবে বা বিপদে পড়বে এই খেলনাটা নিজের কাছে রাখবে, এটা বিশেষ করে বাচ্চাদের রক্ষা করে, তোমাকে রক্ষা করবে। তখন হলি সেই খেলনাটা নিয়ে নেয়। হকিং শহরের আরেক পাশে আমরা একটা জায়গা দেখি যেখানে ডক্টর কে নামের একটা মহিলা কিছু জিনিসের উপর এক্সপেরিমেন্ট করছে। তখন এক সৈনিক এসে জানায় আমরা 11কে পাইনি। ডক্টর কে রেগে যায় আর বলে যাই হোক 11কে ধরতে হবে, কারণ এই সব ঘটনার মূলে আছে ওই মেয়েটাই। এদিকে 11 জিম হপার আর জয়েসের সঙ্গে আছে। 11 হপারকে বলে আমি তোমার সঙ্গে আপসাইড ডাউনে যেতে চাই, যা শুনে হপার তাকে সোজা মানা করে দেয়, কারণ তার মতে 11 এখনো প্রস্তুত নয় আর তাই 11 উপরের দুনিয়া থেকেই তাদের হেল্প করবে। যা শুনে 11 প্রচন্ড রাগ করে হপারের ওপর। এদিকে অ্যান্ডি স্কুলে নিজের লকার খুলতেই দেখে ভেতরে একটা সাপ। এই সাপটা আসলে সেখানে ডাস্টিনি রেখেছিল তাকে ভয় দেখানোর জন্য। অ্যান্ডি ভয়ে অস্থির হয়ে যায়। এরপর দেখা যায় ম্যাক্সকে, সে এখনো আইসিইউতে ভর্তি আছে, তার এখনো জ্ঞান ফেরেনি। তার পাশে বসে আছে লুকাস, সে ম্যাক্সকে তার ফেভারিট গানগুলো রেডিওতে শোনায়। সে আশা করে হয়তো কোনোদিন এইসব শুনে ম্যাক্স জেগে উঠবে। উইলও সেখানে বসেছিল, কিছু কাজ মনে পড়ায় সে সরে যায়। যাওয়ার সময় সে দেখতে পায় রবিন হাসপাতালে এসেছে। রবিন এখানে এসেছে ভিকির সঙ্গে দেখা করতে, যে এখানে নার্স হিসেবে কাজ করে। রবিন ভিকিকে বলে আজ রাতে আমি তোমাকে ডেটে নিয়ে যেতে পারবো না, কিন্তু কাল রাতে অবশ্যই নিয়ে যাব। তাদের কথাবার্তা উইল দেখে ফেলে আর রবিন টের পাওয়ার আগেই উইল সেখান থেকে সরে যায়। এদিকে ডাস্টিন এডির কবরের কাছে যায়, কারণ আগের সিজনে শেষে এডি মারা গিয়েছিল। সে তার কবরের উপর ফুল দিতে এসেছে। এরপর সে দেখে তার পোষা সাপকে কে যেন মেরে ফেলেছে। সে বুঝতে পারে সাপটাকে মেরেছে অ্যান্ডি। এদিকে অ্যান্ডি 2-3 জন শক্তিশালী ছেলেদের নিয়ে হাজির হয় আর ডাস্টিনকে ঘিরে ফেলে। ডাস্টিন প্রথমে লড়াই করার চেষ্টা করে, কিন্তু একা সে 4 জনের সঙ্গে কি করবে, আর তাই অ্যান্ড্রির বন্ধুরা মিলে ডাস্টিনকে মারধর করে, এমনকি তার নাকে খুব জোর আঘাত করে দেয়। বাকি বাচ্চারা তখনও ডাস্টিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেউ জানতো না যে সে কোথায় গেছে। অনেকক্ষণ না আসার কারণে ডাস্টিনের কাজটি জনাথনের হাতে তুলে দেওয়া হয়। ততক্ষণে মাইকের কাছে 11 এসে পৌঁছেছে। ওরা কথা বলে, কিন্তু কেউ জানতে পারে না যে ডাস্টিন কোথায় হারিয়ে গেল। সাধারণত কাজের সময় ডাস্টিন সব থেকে সামনে আসে, কিন্তু আজ সে নেই। জিম হপার সেখানে আছে। প্রায় সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। রাত হয়ে এসেছে। জিম এখন প্রস্তুত আপসাইড ডাউনে ঢোকার জন্য। প্ল্যান অনুযায়ী স্টিভ ওপরের দুনিয়ায় গাড়ি চালাবে, ঠিক জিমের পথের উপরে অবস্থান করে। স্টিভের সঙ্গে যাবে জনাথন। যদি আমরা জানি স্টিভ আর জনাথনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই, কিন্তু তবুও সব প্রস্তুতি সম্পূর্ণ হয়। জিম হপার গুহার পথ ধরে টানেল দিয়ে একটা গেটের কাছে পৌঁছায়, যে গেটটা এখনো ওপেন। গেটের চারপাশে মিলিটারি পাহারা দিচ্ছে। দূর থেকে বাচ্চারা দূরবীন দিয়ে গেট আর সৈন্যদের ওপর নজরদারি করছে। আর সুযোগ বুঝে হপার দৌড়ে গিয়ে একটি ট্রাকের ভেতর উঠে পড়ে, যে ট্রাকটি সরাসরি আপসাইড ডাউনে যাওয়ার কথা। জিম ওই ট্রাকে চেপে আপসাইড ডাউনে পৌঁছেও যায়। আপসাইড ডাউনে জিম যেখানে দিয়ে যাচ্ছে, ঠিক তার ওপরে সাধারণ দুনিয়ায় স্টিভ আর জনাথন গাড়ি চালাচ্ছে, যাতে হপারের সঙ্গে কথা বলে বাকিদের আপডেট দিতে পারে। কিন্তু আপসাইড ডাউনের ভেতর ট্রাক একসময় গিয়ে থেমে যায়। এর মানে মনস্টার এসে গেছে। এদের বলা হয় ডেমোগর্গন। এই সময় উইল যে বাড়িতে ছিল, সেখানে আবারও সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে, কারণ সে সেই মনস্টারদের সঙ্গে মানসিকভাবে যুক্ত। এদিকে মনস্টারগুলো মিলিটারি গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে মেরে ফেলে। ট্রাকের ভেতরে বসা জিম হপারের ওপরও ওরা আক্রমণ করে, কিন্তু জিম কোনো মতে বেঁচে যায়। আর এই হামলার পর জিমের সঙ্গে ওপরের দুনিয়া যোগাযোগ কেটে যায়। যেহেতু উইল মনস্টারদের সঙ্গে কানেক্টেড, সে অনুভব করে একটা মনস্টার নর্মাল দুনিয়ায় ঢুকতে যাচ্ছে আর সোজা ন্যান্সির বাড়ির দিকে যাচ্ছে। তাই ন্যান্সি তৎক্ষণাৎ 11কে নিয়ে নিজের বাড়ির দিকে ছুটে যায়। ওদিকে ন্যান্সির বাড়িতে তখন হলি নিজের ঘরে আছে, আর হঠাৎ তার ঘরের মধ্যে একটা পোর্টাল খুলে যায় এবং সেখান থেকে মনস্টার ঢুকে পড়ে। হলি চিৎকার করে ওঠে। মনস্টার তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হলির বাবা বাইরে খেলছিল আর তার মা ক্যারেন বাথরুমে সাবান নিচ্ছিল। হলি দৌড়ে মায়ের কাছে যায়। মা ভাবে মেয়েটা হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু পরক্ষণেই সে শকে জমে যায় যখন ঠিক তার সামনেই সেই মনস্টারটি উপস্থিত হয়। ক্যারেন ভয়ে বাথটাবের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মাইকের বাবা ঢুকে পড়ে এবং মনস্টারের মুখোমুখি দাঁড়ায়। এদিকে তখন ক্যারেন আর হলি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মনস্টারগুলো অত্যন্ত দ্রুত আর হিংস্র, তারা কাউকে পালাতে দেয় না।
ক্যারেন কাচের বোতল দিয়ে মনস্টারকে আঘাত করে, কিন্তু শেষ পর্যন্ত মনস্টার ক্যারেনকে গুরুতর জখম করে ফেলে। ঠিক তখনই ন্যান্সি ইলেভেনকে নিয়ে সেখানে পৌঁছায়। তারা এসে দেখে অনেক দেরি হয়ে গেছে, ক্যারেন মারাত্মক আহত, আর মনস্টার হোলিকে অলরেডি নিয়ে গেছে পোর্টালের ভেতর দিয়ে। ইলেভেন এসে পোর্টালের ভেতর ঝাঁপ দেয় আর সেও আপসাইড ডাউনে চলে যায়। এখানে মাইকের মা বাবা দুজনে গুরুতর আহত হয়, আর তাই তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাইক, লুকাস আর বাকি বাচ্চারাও হাসপাতালে চলে আসে। এই ঘটনার জন্য ন্যান্সি নিজেকে দোষ দিতে লাগে। মাইক তার বোনকে শান্ত করার চেষ্টা করে। লুকাসও সেখানে বসেছিল। হঠাৎ তার মাথায় একটা ভাবনা আসে, 4 বছর আগে ভেকনা যখন উইলকে নিয়ে গিয়েছিল তখনও তো আমরা উইলকে ফিরিয়ে এনেছিলাম, এবার আমরা সেভাবে হোলিকেও ফিরিয়ে আনবো। এদিকে ততক্ষণে মাইকের বাড়িতে অনেক মিলিটারি এসে গেছে, একজন কর্নেলও ছিল। তাদের ধারণা হয় এখানে খুব বড় কিছু একটা ঘটেছে, আর কেউ বা কিছু হোলিকে নিয়ে গেছে। কর্নেল বলে এটা নিশ্চয়ই সে মেয়ের কাজ, যার নাম ইলেভেন, তাই সে বাড়ি সব সিসিটিভি ফুটেজ নিয়ে যেতে বলে। এদিকে ইলেভেন আপসাইড ডাউনে হোলিকে খুঁজছে নিজের পাওয়ার ব্যবহার করে, কিন্তু হোলিকে সে কোথাও খুঁজে পায় না। সে অনুভব করে এখানে যেন অন্য কেউ আছে, মানে আরেকজন মানুষের উপস্থিতি। সে নিজের ক্ষমতা দিয়ে সে অজানা মানুষটার উপর ফোকাস করার চেষ্টা করে, আর আমরা দেখি ওই মানুষটা আসলে জিম হপার। ভুল করে ইলেভেন হোলির বদলে হপারের উপর কনসেন্ট্রেট করে ফেলেছে এবং তাকে নিজের ক্ষমতা দিয়ে সামলে নেয়। হপার জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ইলেভেন পুরো ঘটনাটা তাকে বলে। ওপরের দুনিয়ায় উইল নিজের মায়ের পাশে বসে আছে, সে খুব একা আর ভয়ে আছে। তার মা জয়েস তাকে আশ্বস্ত করে চিন্তা করিস না, আমি আছি, তোর বন্ধুরাও আছে, সব ঠিক হয়ে যাবে। আসলে উইল অদ্ভুত রকম ভাবে আচরণ করছিল, যেহেতু সে পুরোপুরি সেই মনস্টার আর ভেকনার সঙ্গে মানসিক ভাবে যুক্ত। মনস্টার যা দেখে উইলও সে ভিশন দেখতে পায়, তাই সে ভীষণ চাপে থাকে। রবিনও সেখানেই আছে, সে কিছু ফিউজ নিয়ে এসেছে। সে কথাগুলো শুনে বলে এ তো বরং আমাদের জন্য ভালোই, যদি তুই ওদের সঙ্গে কানেক্টেড থাকিস, মানে তুই এক ধরনের রিসিভার, তোর মধ্যে দিয়ে সিগন্যাল আসে। মনস্টার তোকে ব্যবহার করে আমাদের বাচ্চাদের অপহরণ করছে, তাহলে আমরা তোকে ব্যবহার করে উল্টোটাও করতে পারবো। এই আইডিয়াটা উইলের খুব ভালো লাগে, কিন্তু চয়েস ভীষণ ভয় পায়। সে ভাবে উইল আবার যদি মনস্টারদের সঙ্গে পুরোপুরি কানেক্টেড হয় তবে হয়তো প্রাণটাও যাবে, কিন্তু উইল এবার দৃঢ় প্রতিজ্ঞ, সে অন্যদের জন্য নিজের জীবন বাজি রাখতেও রাজি, তাই সে রবিনের সঙ্গে বেরিয়ে যায়। এদিকে স্টিভ আর জনাথন গাড়ির ভেতরে একসঙ্গে আটকে, তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। স্টিভ এক মেয়ের সাহায্যে গাড়ি চার্জ করানোর চেষ্টা করে। ওদের মধ্যে আবারও ন্যান্সিকে নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সেই সময় ডাস্টিন এসে গাড়িতে ওঠে। স্টিভ বুঝে যায় ডাস্টিনকে কেউ পিটিয়েছে। ওদিকে আপসাইড ডাউনে ইলেভেন আর হপার এগিয়ে যায়। জিম জিজ্ঞেস করে তুমি গুহা দিয়ে এসেছো নাকি সোজা গাড়ি দিয়ে? ইলেভেন বলে গাড়ি দিয়ে। হপার রেগে যায়, তাহলে এতক্ষণে মিলিটারি নিশ্চয়ই তোমাকে দেখে ফেলেছে, তারা শিকারী কুকুরের মতো তোমার পেছনে লেগে থাকবে, তোমার একটু তো ভেবে চিন্তে আসা উচিত ছিল। ইলেভেন বলে আমি এসবের কিছু পরোয়া করি না, আমার জীবন চলে যাক তবু আমি হলিকে বাঁচাবো, আমি সেই ডেমোগর্গনের পেছনে লেগে থাকবো, ও নিশ্চয়ই হলিকে ভেকনার কাছে নিয়ে গেছে। ওদিকে উপরের দুনিয়ায় লুকাস এখনো ম্যাক্সের পাশে, সাথে হাসপাতালে ন্যান্সি মাইকের সঙ্গে বসে। মাইক তার বোন হলিকে নিয়ে চিন্তায় পাগল। সে ন্যান্সিকে জিজ্ঞেস করে হলি কি কখনো তোমাকে ইনভিজিবল মানুষের কথা বলেছিল? ন্যান্সি বলে না, কখনো না। তখন মাইক তাকে সকালের ঘটনাটা বলে, আর তারপরে আজ বাস্তবে মনস্টার হলিকে নিয়ে গেছে। আমাদের অবশ্যই ওই ইনভিজিবল ম্যানের সত্যটা জানতে হবে, আর তার জন্য আমাদের মায়ের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু ডাক্তাররা ওদের যেতে দেয় না, বলে তোমাদের মা এখন অনেক আহত, সে কথা বললে তার আরো ব্লিডিং হতে পারে, তাই তোমরা এখন তার সঙ্গে দেখা করতে পারবে না। তাই ভাই বোন দুজনেই অন্য রাস্তা ভাবতে শুরু করে। এদিকে স্টিভ ডাস্টিনকে গাড়িতে বসিয়ে জিজ্ঞেস করে তো কি হয়েছে? ডাস্টিন বলে আমি সাইকেল চালাতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা খাই। স্টিভ বলে কমসে কম মিথ্যাটা তো ঠিক করে বল, কারণ সে জেনে গেছে এই কাজ অ্যান্ডি করেছে। অবশেষে ডাস্টিন স্বীকার করে যে হ্যাঁ ওদের কাজ। এরপর ডাস্টিন আর স্টিভের মধ্যেও ঝগড়া লেগে যায়। ডাস্টিন অভিযোগ করে লাইট ব্লিঙ্ক করার সময় তোমার জেনারেটর বন্ধ করা উচিত ছিল, তোমার জন্য আগুনও ধরে যেতে পারতো। জোনাথন দুজনকে চুপ করে বলে তোমরা কেউ কথা বলো না, আমি সিগন্যাল ধরার চেষ্টা করছি। ওদিকে ডক্টরকে তখন সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যাকে সে খুঁজছে সেই ইলেভেন এখন তাদের আশেপাশেই আছে, তাই সে সৈন্যদের আদেশ দেয় ওকে খুঁজে বের করো আর ধরে আনো। অপরদিকে আপসাইড ডাউনে ইলেভেন আর জিম এগিয়ে চলেছে। জিম বেশ আহত, তাই সে মাঝপথে বসে পড়ে। ইলেভেন তার ক্ষত সরানোর চেষ্টা করে, যা দেখে জিম জিজ্ঞেস করে তোমাকে এগুলো কে শিখিয়েছে? ইলেভেন বলে ম্যাক্স আমাকে এগুলো শিখিয়েছে। এই সময় সামনে থেকে কিছু আওয়াজ আসে, ওরা সতর্ক হয়ে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে দেখে সামনে বিশাল এক দেওয়াল যা মনস্টার বানিয়েছে। ওরা বুঝে যায় এর ওপারে কিছু আছে, কিন্তু দেওয়াল পেরিয়ে যাওয়ার
যাওয়ার কোনো রাস্তা নেই। এমনকি 11 নিজের ক্ষমতার সাহায্যেও এই দেওয়ালের কিছু করতে পারছে না। এদিকে সেনারা কাছে এসে পড়ে আর তাদের কাছে লেজার ব্লাস্টার নামের একটা ডিভাইস আছে, যার তরঙ্গের কারণে 11 প্রচুর দুর্বল হয়ে যায়, তাই সে লুকিয়ে পড়ে। ওদিকে ওপরের দুনিয়ায় রবিন অনেক কথা বলতে বলতে উইলকে সাইকেলে বসিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সে বলে এখানে এসে তুমি ওই দানবদের সঙ্গে কানেক্ট হতে পারবে, বুঝতে পারবে হোলিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে উইল বারবার ভিশন দেখতে পেত। উইল জিজ্ঞেস করে তুমি ভিকিকে কিভাবে চেনো? রবিন বলে আজ তো তুই আমাদের হাসপাতালে একসঙ্গে দেখেছিস, আমি তাকে ভালোবাসি, কিন্তু তুই আমাদের এই কথাগুলো কাউকে বলবি না। ওরা কথা বলতে বলতে এগিয়ে যায়। হঠাৎ উইল আবারও কাঁপতে শুরু করে আর সেই মনস্টারের সঙ্গে কানেক্ট হয়ে যায় আর সে ছোট ছোট বাচ্চাদের ভিশন দেখে। এরপর সে রবিনকে বলে যখন আমি হোলিকে দেখেছিলাম তখনও আমার চোখের দিকে তাকাচ্ছিল না, ও ভেকনার চোখের দিকে তাকাচ্ছিল। আমি ভেকনার সঙ্গে কানেক্টেড ছিলাম। সেখানে আরো 2-1 ছেলেও আছে। এদিকে ন্যান্সি আর মাইক নার্স আর রোগীর পোশাক পরে চুপি চুপি মায়ের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওরা বলে হোলিকে এখনো পাওয়া যায়নি, কিন্তু আমরা তাকে খুঁজে বের করব আর আমাদের আপনার সাহায্য দরকার। হোলি বলেছিল ও একটা ইনভিজিবল মানুষকে দেখেছে, ওর নাম হোয়াটসিট না ওই রকম কিছু ছিল। যদি আপনি ওই মানুষটার সম্পর্কে কিছু জানেন তো আমাদের লিখে বলুন। ওরা ওর মায়ের হাতে একটা প্যাড ও পেন ধরিয়ে দেয়। ওদের মা খুব কষ্ট করে কাগজের উপর একটা নাম লিখে দেয়, হেনরি। মানে হোলিকে যে নিয়ে গেছে সে আর কেউ নয়, হেনরি অর্থাৎ ভেকনা। এরপর আমরা হেনরিকে দেখি, সে হোলিকে নিয়ে এক অদ্ভুত জায়গায় এসেছে। এটা আসলে এক ধরনের মেমোরি স্পেস। হেনরি এখানে হোলিকে এক ধরনের স্মৃতির জগতে বন্দি করে রেখেছে। হেনরি হোলিকে বলে এই বড় বাড়িটা এখন তোমার, তুমি শুধু এই জায়গা থেকে বাইরে যাবে না। যা শুনে হোলি বলে ঠিক আছে, আমি কখনো বাইরে যাব না। হেনরি আরো বলে আমি বাইরে গিয়ে বাকি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করব, কারণ বাইরে অনেক মনস্টার ঘুরে বেড়াচ্ছে আর তুমি এখানে নিরাপদ। সে চলে গেলে হোলি একা থেকে যায়। সে এই বাড়িতে খুব খুশি, কারণ সে জানে না ও আসলে অন্য কারো স্মৃতির ভেতরে বন্দি। এদিকে জয়েস দেখে রবিন তার ছেলে উইলকে নিয়ে কোথাও চলে গেছে, তাই সে উইল আর জয়েস দুজনের ওপরই রাগ ঝাড়ে। ওদিকে আপসাইড ডাউনে কিছু আর্মি সে বিশাল দেওয়ালের কাছে চলে আসে। জিম আর 11 লুকিয়ে থাকে। লেজার ব্লাস্টারের তরঙ্গে 11 আরো দুর্বল হয়ে পড়ছে। জিম বুঝতে পারে ওই সৈন্যদের মধ্যে একজন দেওয়ালের গায়ে প্রস্রাব করছে, মানে সে জানে এই দেওয়ালের পেছনে কিছু আছে। জিম ওদের ওপর গুলি চালায়, সৈন্যরা পাল্টা গুলি ছোড়ে। জিম এক পর্যায়ে গ্রেনেড ছুড়ে বড় বিস্ফোরণ ঘটায়। অনেক সৈন্য মারা যায় এতে, আর তাদের মধ্যে একজনকে জিম জীবিত ধরে ফেলে। এদিকে তখন সব বাচ্চারা এক জায়গায় জড়ো হয়েছে। মাইক ডাস্টিনকে দেখে আর চমকে যায়। তার চেহারা থেকে বোঝাই যাচ্ছে যে সে ঠিকই মার খেয়েছে। ডাস্টিন কিছু না বললেও সবাই সেটা বুঝে যায়। এরপর তারা ভেতরে ঢুকে বড় মিটিং করে। উইল সবাইকে বলে আমি ভেকনার চোখ দিয়ে দেখেছি তারপরে টার্গেট হবে ড্রেক, তাই ও বলে ড্রেককে বাঁচাতে হবে। কিন্তু সবার মধ্যে দ্বিধা তৈরি হয় আর তারা বলে আমরা যদি এখন ড্রেকের পেছনে দৌড়াই তাহলে আমরা ভেকনাকেও মারতে পারবো না আর হোলিকেও বাঁচাতে পারবো না। তবু তারা ড্রেককে মরার জন্য ছেড়ে দিতে পারে না। তাই উইল একটা প্ল্যান বানায়, আমরা ড্রেককে কিডন্যাপ করবো আর একটা ফার্ম হাউসে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো। তার মুখ পুরো ঢাকা থাকবে যাতে ডেমোগর্গন তাকে ট্র্যাক করতে না পারে। মনস্টার যখন ড্রেকের কাছে যাবে তারা তাকে না পেলে আমাদের পিছু নেবে আর আমরা তার গায়ে ট্র্যাকার লাগিয়ে দেবো। মনস্টার যখন নিজের দুনিয়ায় ভেকনার কাছে ফিরে যাবে তখন আমরা আপসাইড ডাউনে গিয়ে তাকে অনুসরণ করে ভেকনার কাছে পৌঁছে যাব। সেখানে হোলিকে উদ্ধার করে ভেকনাকে শেষ করব। এই আইডিয়াটা সবার পছন্দ হয়। আমরা আবার এদিকে হোলিকে দেখি, সে সেই মেমোরির বাড়ির ভেতরে বন্দি। তাও সে নিজের অজান্তেই খুশি। সে নতুন নতুন জামা পরে আর একসময় দরজায় নক করার শব্দ পায় আর তার মনে হয় কেউ এসেছে, কিন্তু দরজা খুলে সে দেখে কেউ নেই। তারপর লেটার বক্সে সে একটা চিঠি পায়। সেখানে একটা জায়গার ঠিকানা লেখা, সে হেনরি সই। সে বুঝতে পারে হেনরি তাকে কোথাও ডাকছে। যদিও আগে হেনরি তাকে জঙ্গলে যেতে বারণ করেছিল, তবু সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আসল দুনিয়ায় বহু হেলিকপ্টার মিলিটারি বেসের উপর ঘুরছে। জিম একজন সৈন্যকে ধরে ফেলে, কিন্তু এই লোকটা দেওয়াল সম্পর্কে কিছু জানলেও তাদের কিছুই বলবে না। 11 বলে আমার কাছে একটা উপায় আছে, আমি মানুষের মস্তিষ্কে ঢুকতে পারি। জিম সৈন্যকে জিজ্ঞেস করে দেওয়ালটা নিয়ে তুমি কি জানো? সৈন্য চুপ করে থাকলেও 11 তার মাথার ভেতরে ঢুকে দেখে এই সবকিছু ইশারা ডক্টর কে দিকে যাচ্ছে। কে একটা দরজার পেছনে একটা ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রেখেছে, আর ওই জিনিসটা হয়তো 11 মতনই ক্ষমতা সম্পন্ন। এটা দেখে 11 কেঁপে ওঠে। দরজার পেছনে ভেকনাও থাকতে পারে, আবার তার থেকেও ভয়ঙ্কর কেউ থাকতে পারে। ওপরের দুনিয়ায় মাইক যায় ডাস্টিনের বোন এরিকার কাছে আর বলে তোমার সাহায্য দরকার, তোমাকে টিনার বাড়িতে যেতে হবে। টিনা হচ্ছে ড্রেকের বোন। এরিকা আগে মানতে চায় না আর সে বলে আমি ওর কাছে কোনোভাবেই যাব না, ওকে আমি ভীষণ অপছন্দ করি। এরপর তাকে অনেক বোঝানোর পর সে রাজি হয়। সব বাচ্চারা জানে মনস্টার অবশ্যই ড্রেকের কাছে যাবে, তাই এরিকা টিনার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমার জন্য কেক বানিয়ে এনেছি, এবার থেকে তোমার সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করব না। কিন্তু কেকের মধ্যে আসলে সে ঘুমের ওষুধ মিশিয়ে এনেছিল। বাড়ির সবাই সে কেক খেয়ে একে একে অজ্ঞান হয়ে যায়, শুধু টিনা খায় না, যার কারণ সে বলে সে কেক খেলে মোটা হয়ে যাবে। তাই এরিকা শেষে ইঞ্জেকশন দিয়ে টিনাকেও অজ্ঞান করে ফেলে। এরপর সবাইকে আলাদা করে গুছিয়ে রেখে তাদের ছোট ছেলে ড্রেককে ফার্মে নিয়ে
নিয়ে গিয়ে বেঁধে ফেলে। ততক্ষণে মারিও ওদের কাছে পৌঁছে যায়। সে প্ল্যানটা শুনে বলে, আইডিয়া ভালো, কিন্তু ট্রাকার নষ্ট হয়ে যেতে পারে, তাই গুলি সহ ট্রাকার টেস্ট করতে হবে। ন্যান্সির ওপর বন্দুক চালানোর দায়িত্ব দেওয়া হয়। ন্যান্সি পরীক্ষামূলকভাবে গুলি চালায়, আর দেখা যায় ট্র্যাকারগুলো গুলির মধ্যে থেকেও বিগড়াচ্ছে না আর ঠিকমতো কাজ করছে। মানে মনস্টারের গায়ে লাগলেও তাতে ঠিকঠাক ট্র্যাক করা যেতে পারে। এরপর সবাই ড্রেকের বাড়িতে জাল পেতে বসে থাকে। কিছুক্ষণ পর বাড়ির লাইট ব্লিঙ্ক করতে শুরু করে আর মনস্টার চলে আসে। গাড়িতে বসে থাকা সবাই বুঝতে পারে এখনই আক্রমণ হবে। মনস্টার ঘরে ঢুকে ড্রেকের কাছে পৌঁছে দেখে সেখানে আসল ড্রেক নেই, ডামি রাখা। ঠিক তখনই লুকাস পেছন দিক থেকে এসে তাদের গায়ে জল ঢেলে মনোযোগ সরিয়ে দেয়। মনস্টার লুকাসের পেছনে ধাওয়া করে আর তাদের ফাঁদে পড়ে যায়। মাইকও সেখানে উপস্থিত। সে মনস্টারের উপর আঘাত করে আর মনস্টার নিচে পড়ে গেলে নিচে আগে থেকে লুকিয়ে থাকা ন্যান্সি বন্দুক দিয়ে তাকে গুলি করে আর ট্র্যাকার তাদের গায়ে গেঁথে দেয়। তারপর সবাই মিলে মনস্টারের গায়ে আগুন লাগিয়ে দেয়। মনস্টার ছোট পোর্টাল খুলে আবার আপসাইড ডাউনে পালিয়ে যায়। এখন যেহেতু মনস্টারের গায়ে ট্র্যাকার আছে, স্টিভ আর ডাস্টিন গাড়ি নিয়ে তার সিগন্যালের পেছনে ধাওয়া শুরু করেছে। কিছুক্ষণ পরে দেখা যায় মনস্টার হঠাৎ ইউটার্ন নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, যা দেখে সবাই অবাক। ইউটার্ন কেন? এদিকে ফার্ম হাউসের ভেতরে বন্দি ড্রেকের হুঁশ ফিরে গেছে। সে চিৎকার করে, আমাকে ছেড়ে দাও। জয়েস তাকে বোঝায়, আমরা তোকে কিডন্যাপ করিনি, তোকে বাঁচাচ্ছি। একটা বড় মনস্টার তোকে মেরে ফেলতে চায়। যা শুনে ড্রেক শান্ত হয় আর তার হাতের বাঁধন খুলে দিতে বলে। তারা বিশ্বাস করে তার হাত খুলে দেয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে। এরিকা তাকে বাধা দেয়, তোমায় আমি যেতে দেব না। তখন ড্রেক উপরের দিকে দৌড়ে যায়। ওদিকে উইলও ওখানে দাঁড়িয়েছিল। সে আবার মনস্টারের সঙ্গে কানেক্ট হয় আর বুঝতে পারে মনস্টার এখন ফার্মের কাছেই। ঠিক তখনই ফার্মের দরজা ভেঙে মনস্টার ঢুকে পড়ে। এই মনস্টার ড্রেকের জন্য এখানে এসেছে। ড্রেক আতঙ্কে জমে যায়। স্টিভ, লুকাস আর জনাথন এখনো ট্র্যাকার অনুসরণ করছে। মনস্টার যখন সবার উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগেই ওরা গাড়ি দিয়ে সরাসরি তাকে ধাক্কা মারে। মনস্টার আবার একটা পোর্টাল খুলে আপসাইড ডাউনে পালিয়ে যায়। পোর্টাল এখনো খোলা। স্টিভ সিদ্ধান্ত নেয়, আমি এই গাড়িটা নিয়ে ওই পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে ঢুকবো। আর তাই সে গাড়ি সহ আপসাইড ডাউনে প্রবেশ করে। আপসাইড ডাউনের এক কোণে হোলি সেই মেমোরির মধ্যে এগিয়ে চলে যায়। আশেপাশে অদ্ভুত পাহাড় ও গুহা। সে ভয়ে কুঁকড়ে আছে। ঠিক তখনই স্টিভের গাড়ি আপসাইড ডাউনে গিয়ে বিশাল দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ওদের ওপরে দুনিয়ার সঙ্গে যোগাযোগ পুরোপুরি কেটে যায়। উইলো এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে বলে, আমি সেখানে কিছু অদ্ভুত জিনিস দেখেছি। কিছু বাচ্চা তাদের ভেকনা ধরে রেখেছে, কিন্তু ভেকনা এসব বাচ্চাকে দিয়ে কি করতে চাইছে। এরপর আমরা দেখি মিলিটারি ছোট ছোট বাচ্চাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে, যাদের বয়স 9 থেকে 12 বছরের মধ্যে। উইল সবকিছু যোগসূত্র বের করার চেষ্টা করে। সে বলে, ভেকনা আগে 3টে বাচ্চাকে নিয়ে গেছে, এবার আরো কিছু নেবে। মোট মিলিয়ে 12টা বাচ্চা ওর লাগবে ওর কোনো কাজের জন্য। আমাদের যেভাবে হোক এই সব বাচ্চাদের বাঁচাতে হবে। হঠাৎ মাইক আর ডাস্টিন এসে খবর দেয় মিলিটারিরা বাস ভর্তি বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। ল্যাবের ভেতর ডক্টর কে তার সৈন্যদের আদেশ দেয়, হকিংসে 9 থেকে 12 বছরের বয়সের বাচ্চা মোট 73 জন আছে, একটাও বাদ না রেখে সবাইকে ধরে নিয়ে এসো। এদিকে আমরা হোলিকে মেমোরিতে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে দেখি। সে ভয় পেয়েছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় ম্যাক্স। হোলি চমকে ওঠে, আমি তো তোমাকে আইসিইউতে দেখেছিলাম, তুমি এখানে কিভাবে? ম্যাক্স তাকে বলে, আমি বাস্তবে এখনো আইসিইউতেই শুয়ে আছি। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা আসলে কোনো বাস্তব জায়গা নয়, এটা একটা মেমোরি। আর এই মেমোরিগুলো হেনরির। আমরা দুজনই তার স্মৃতির ভেতরে বন্দী হয়ে আছি। আমাদের এখান থেকে পালিয়ে বেরোতেই হবে। ম্যাক্স এও জানায়, আমি অনেকবার এখান থেকে বেরোবার চেষ্টা করেছি, কিন্তু একটা মেমোরি থেকে আরেকটা মেমোরিতে গিয়ে আটকে গেছি। সবই হেনরির অতীত। আমি 30 বছর আগের সময়ে গিয়েছিলাম, কিন্তু বেরোনোর পথ পাইনি। আমি খুব ভয় পেয়েছিলাম। আর আমি একটা জিনিস দেখেছি, একটা মিউজিক, যেটা আমাকে প্রায় বেরিয়ে আসার সুযোগ দিয়েছিল। লুকাস যখন আমার জন্য মিউজিক বাজাচ্ছিল, আমি প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে গান বন্ধ হয়ে যায় আর আমি চিরতরে এখানে আটকে যাই। ম্যাক্স আরো বলে, হেনরি আমাকে মারতে চেয়েছিল। আমি গুহার পাশে পাথরের কাছে লুকিয়েছিলাম। আমি জানি না এই পাথরের ভেতরে কি রহস্য আছে, কিন্তু হেনরি কখনো এখানে আসে না। সে এই জায়গা থেকে ভয় পায়। এখন তুমি এসেছো, হয়তো আমরা একসঙ্গে এখান থেকে বেরোতে পারবো। এদিকে আসল দুনিয়ার ড্রেককে মিলিটারিদের বেসে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে অনেক বাচ্চারা আছে। ড্রেকের কাছে ওয়াকিটকিও আছে। সে বাথরুমে গিয়ে জয়েস আর অন্যদের নিজের লোকেশন জানিয়ে দেয়। সে বলে, তোমরা টানেল ভেঙে ঠিক কোন দিক দিয়ে আসবে। একই সঙ্গে সে বাচ্চাদের জিজ্ঞেস করতে থাকে, কে কে সে ইনভিজিবল মানুষকে দেখেছো। ওদিকে আপসাইড ডাউনের ভেতরে 11 আর জিম এবার সেই ল্যাবের কাছে পৌঁছায়। ওরা ভেতরে ঢুকে ডাক্তারকে সাবধানে বন্দুকের মুখে ধরে, দরজা খোলো। কিন্তু দরজার অ্যাক্সেস তার নেই। এই অ্যাক্সেস শুধু ডক্টর কের কাছে আছে। 11 নিজের ক্ষমতা ব্যবহার করতে গেলেই লেজার ব্লাস্টার চালু হয়ে তাকে দুর্বল করে ফেলে। সৈন্যরা জিমের উপর গুলি চালায়। জিম কোনো মতে ওদেরকে মারতে থাকে। ল্যাবের ভেতরে একটা অদ্ভুত জীবন্ত জিনিস ছিল যা জিমকে ধরে ফেলে। ডক্টর কে বলে, এটা থেকে বেরোতে গেলে তোমার ঘাড় ভেঙে যাবে। 11 তখন পুরোপুরি দুর্বল, কিন্তু জিম হাল ছাড়ে না। কোনোভাবে সে ওই জিনিসের হাত
হাত থেকে বেরিয়ে এসে ডক্টর কির ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে মারামারি হয়। জিম তাকে গুরুতর আহত করে আর তার অ্যাক্সেস কার্ড কেটে নেয়। এরপর জিম ইলেভেনের সঙ্গে শেষবার কথা বলে। তার শরীরে ইতিমধ্যেই অনেক বোমা বেঁধে রেখেছে। সে ইলেভেনকে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, ওই দরজার পেছনে যা আছে আমি নিজেই তাকে শেষ করব। এরপর ডক্টর কের কার্ড দিয়ে সে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। এদিকে মিলিটারিরা জয়েস, উইল আর মাইককে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের চারপাশে একের পর এক পোর্টাল খুলে যায় আর পোর্টাল থেকে বেরিয়ে আসে একগুচ্ছ মনস্টার। ওরা এসে সব সৈন্যের ওপর লাফিয়ে পড়ে আর একে একে সবকে মেরে ফেলে। এই মনস্টারগুলো আসলে শুধু বাচ্চাদের জন্য এসেছে। মারিয়া, ন্যান্সি যে সব বাচ্চাদের উদ্ধার করেছিল তাদের নিয়ে যে ট্রাকে তারা পালাচ্ছিল, মনস্টারগুলো সেই ট্রাকের ওপরই আক্রমণ করে সেটাকে উল্টে দেয়। দুটি বাচ্চা এখনো টানেলের ভেতরে আটকে ছিল। লুকাস সামনে থেকে মনস্টার থেকে প্রতিরোধ করতে করতে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে। উইল যে ওখানেই ছিল আবার মনস্টারদের সঙ্গে কানেক্ট হয়ে যায়। যত মনস্টারের সঙ্গে তার মস্তিষ্কের সংযোগ হয় ততই সে কষ্ট পায়। মনস্টারগুলো একে একে বাচ্চাদের ধরে নিয়ে যেতে লাগে। এরপর পোর্টাল দিয়ে ভেকনা নিজেই বেরিয়ে আসে। সে প্রথমে সরাসরি উইলের কাছে আসার বলে, তোরা সবাই মিলে কখনো আমাকে থামাতে পারবি না। আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি, কারণ ওরা মানসিক আর শারীরিক দুইভাবেই দুর্বল। যেমনটা তুই ছিলিস, তোকে ভেঙে আমার শক্তি বাড়ানো সহজ ছিল, তেমনি ওদেরও ভেঙে আমার ক্ষমতা বাড়ানো সহজ হবে। যেমন ভাবে তোর মাধ্যমে আমি শক্তি পেয়েছি, তেমন ভাবে আমি এই বাচ্চাদেরও কন্ট্রোল করব। এই সব বলে ভেকনা নিজের দুনিয়ায় ফিরে যায়। মনস্টারগুলো তখন জয়েস, ন্যান্সি, মাইক সবার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যেহেতু এরা সবাই উইলের মাথার সঙ্গে যুক্ত, এবার উল্টোটা হয়। উইল নিজেই ওদের মাথার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সে নিজের মানসিক শক্তি দিয়ে একে একে সব মনস্টারকে নিয়ন্ত্রণে এনে তাদের মারতে শুরু করে। ঠিক যেমন ইলেভেন শক্তি ব্যবহার করলে তার নাক দিয়ে রক্ত পড়তো, তেমনি উইলের নাক থেকে রক্ত পড়তে শুরু করেছে। এটা খুব বড় একটা ইঙ্গিত হতে পারে উইলের মধ্যেও ইলেভেনের মতনই তীব্র ক্ষমতা আছে, শুধু সেটা সে কখনো বুঝতে পারেনি। ওদিকে আপসাইড ডাউনে জিমও যে রহস্যময় দরজার পেছনে ঢুকেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার দরজা খুলে ইলেভেনকে ভেতরে নিয়ে নেয়। ইলেভেন দেখে ভেতরে একজন মেয়ে আছে যার নাম 8। ইলেভেনের মতো আরেকজন পরীক্ষামূলক শিশু যার সঙ্গে সে আগে থেকে পরিচিত। এইভাবেই দুটো বড় রহস্য একসঙ্গে সামনে আসে, উইলের ভেতরে নতুন পাওয়ার আর দরজার পেছনে 8-এর পুনরাগমন। আর এই দুটো বিশাল সাসপেন্স রেখে স্ট্রেঞ্জার থিংস এর সিজন 5 এর ভলিউম 1 এখানেই শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজটি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।